সাধারণ এক ব্যাংক কর্মচারী যা নুন আনতে পান্তা ফুরায়, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখে। পরিবারের জন্য সামান্য খাবার কিনতেই হিমশিম খেতে হয়, তবুও সে সব সময় তার আদর্শ মেনে সৎভাবে দায়িত্ব পালন করে। কিন্তু সমাজের চাপে পড়ে এই সৎ লোকটি যখন অসৎ হতে বাধ্য হয়, তখন সে পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। ৬,০০০ টাকা থেকে শত কোটি টাকার মালিক বনে যায়, কিন্তু কিভাবে? আসুন জেনে আসি লাকি ভাস্করের দরিদ্র থেকে বড়লোক হওয়ার গল্প। তবে গল্পটি শুরু করার আগে আমাদের নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। গল্পটি শুরু হয় ১৯৯২ সালে মুম্বাই থেকে। এখানে আমরা এই গল্পের প্রধান চরিত্র ভাস্করকে দেখতে পাই। ভাস্কর তার জগিং শেষে বাসায় ফিরছিল, তখন তার কাছে একজন সিবিআই অফিসার আসে যার নাম লক্ষ্মণ। এরপর তারা ভাস্করকে মাগধা ব্যাংকে নিয়ে আসে, যেখানে ভাস্কর কাজ করত। লক্ষ্মণ ভাস্করকে বলে যে আমরা ইনফরমেশন পেয়েছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় একটি স্ক্যাম হয়েছে, এই কারণে তার বাসায়ও তল্লাশি চলছিল। এদিকে সিবিআই অফিসাররা ব্যাংকের সমস্ত নথিপত্র ও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করছিল। তখন ভাস্কর আমাদের তার জীবনের গল্প বলতে শুরু করে। ভাস্কর মাগধা ব্যাংকের একজন সামান্য ক্যাশিয়ার, যার বেতন মাত্র ৬,০০০ টাকা, কিন্তু তার ঋণের বোঝাই ছিল প্রায় ৩৬,০০০ টাকার মতো। প্রতিদিনই ভাস্কর তার পুরনো একটি বাইক করে ব্যাংকে আসে আর খুবই সততার সাথে তার সমস্ত কাজই সময়ের আগে শেষ করে। গত ৩ বছর ধরে সে বেস্ট এমপ্লয়ি হয়েছে, তার কাজে ম্যানেজারও সন্তুষ্ট ছিল, তাই সে আশা করছিল এবার তার প্রমোশন হবে আর সে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। এখানে ভাস্করের ব্যাংকে তাদের সমস্ত লেনদেন, টাকা পয়সার হিসাব সবকিছুই কাগজে কলমে হতো, আর মাসের শেষে তা কম্পিউটারে আপডেট করে রিজার্ভ ব্যাংকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হতো। আর প্রতিদিন ছুটির শেষে ভাস্কর ব্যাংকের বাইরে থাকা একটি মারুতি গাড়ির দিকে তাকিয়ে থাকতো। এই গাড়িটি তার খুবই পছন্দের ছিল। তখন এখানে আমরা ভাস্করের একজন ছোটবেলার বন্ধুকে দেখতে পাই, যার নাম সাম্বা। সাম্বা এই ব্যাংকেরই পিয়ন ছিল। ভাস্কর বাড়তি ইনকামের জন্য মানুষের ব্যাংকের ফর্ম পূরণ করে কিছু অর্থ পেত। তখন তার কাছে অ্যান্থনি নামের একজন লোক আসে, যার ২ লক্ষ টাকার লোনের খুব প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে ব্যাংকে জমা রাখার মতো কিছুই ছিল না। তাই ভাস্কর তাকে চলে যেতে বলে। ভাস্কর তার মহল্লায়ও অনেকের কাছ থেকেই টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো সে কারোর টাকায় পরিশোধ করতে পারছে না, তাই তাকে অনেক কথাও শুনতে হয়। ভাস্করের পরিবারে তার অসুস্থ প্যারালাইজড বাবা ও ছোট ২ ভাই বোন আছে। ভাস্করের ওয়াইফ সুমতি, সে তার পরিবারের অবাধ্য হয়ে ভালোবেসে ভাস্করকে বিয়ে করেছিল, আর তাদের দুজনের একটি ছোট সন্তান রয়েছে। আর এই পুরো পরিবারের দায়িত্বই ভাস্করের উপর, তাই তারা খুবই কষ্ট করে দিন কাটাচ্ছে। এজন্য সুমিতি একটি ফুড বিজনেস করতে চায়, কিন্তু ভাস্করের আগে থেকে একটি লোন চলায় সে লোন নিতে পারছে না। এরপরে একদিন ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার জন্য কোনো টাকা ছিল না, তাই বাধ্য হয়ে সুমিতি তার ছেলে কার্তিকের প্রিয় খেলনাটি গিফট করে দেয়। এখন ভাস্করের পরিবার দারিদ্র হয়, সে তার শ্বশুর বাড়িতে কোনো সম্মান পেত না। সুমতির মাও সুমতিকে জোর দেয় ভাস্করকে ছেড়ে দিতে, তাই সুমতির রাগ করে বাইরে আসলে দেখতে পায় তার ভাবি কার্তিককে খুবই কম কেক দিয়েছে, তাই কার্তিক আর একটু কেক চায়, কিন্তু তারা গরিব হয়, তার ছেলেকেও অপমান করা হয়। তখন সে রেগে গিয়ে না খেয়ে এখান থেকে চলে যায়। তাদের অনেক ক্ষুধা লাগায় ভাস্কর তাদের জন্য খাবার কিনতে যায়, কিন্তু তার কাছে ৩ জনের খাবার কেনারও টাকা ছিল না। এরপরেও দোকানদার ২ জনের টাকায় ৩ জনের জন্যই খাবার দিয়ে দেয়। এখানে সুমতি অনেক আপসেট ছিল, সে আর এইরকম অভাব অপমান সহ্য করতে পারছিল না। ভাস্কর সুমতিকে বোঝায় যে তার প্রমোশন পেলে সব ঠিক হয়ে যাবে, আর এভাবেই কিছুদিন চলে যায়। ভাস্কর তার প্রমোশনের জন্য অধীর আগ্রহে বসেছিল, কারণ এবার প্রমোশনটি তার খুবই প্রয়োজন ছিল। পরের দিন অ্যান্থনি লোনের জন্য আবারও ভাস্করের কাছে আসে। অ্যান্থনি মালয়েশিয়া থেকে জাহাজে করে কিছু টিভি এনেছে, সে কিছু অ্যাডভান্স দিয়েছে, কিন্তু ২ লাখ টাকার জন্য সে সেগুলো নিতে পারছে না। ইন্ডিয়াতে এই টিভিগুলোর দ্বিগুণ দাম রয়েছে, তাই সে একদিনের মধ্যেই টিভিগুলো সেল করে সমস্ত টাকা ফেরত দিয়ে দিবে। এজন্য সে তার প্রফিটের ২০% দিতে রাজি হয়। তখন সাম্বা ভাস্করকে তার শালার কাছ থেকে লোন নিতে বলে,
কিন্তু ভাস্করের তার শালার কাছ থেকে কিছু চাওয়া পছন্দ ছিল না। তারপরেও সে অ্যান্থনিকে চেষ্টা করবে বলে চলে যায়। এর পরের দিন অফিসে যাওয়ার সময় পাটেল নামের একজন পাওনাদার ভাস্করের কাছে আসে। ভাস্কর তার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল, কিন্তু অনেকদিন হওয়ার পরেও টাকা পরিশোধ করতে পারছে না। তাই পাটেল পুরো মহল্লার সামনে ভাস্করকে অপমান করে, তার শার্টের পকেট ছিঁড়ে ফেলে ও স্কুটি নিয়ে চলে যায়। এতে ভাস্কর অনেক কষ্ট পায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এদিকে তার কাছে অফিসে যার মতো কোনো ভাড়া ছিল না, তাই সে দৌড়ে দৌড়ে অনেক কষ্টে অফিসে আসে। কিন্তু সে দেখতে পায় তার জায়গায় অন্য কারোর প্রমোশন হয়েছে। এটা দেখে ভাস্কর আরো কষ্ট পায়, তার সমস্ত স্বপ্নগুলোই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ব্যাংকের সবাইও ভাবছিল এবারের প্রমোশনটি ভাস্করই পাবে, কিন্তু পরে ভাস্কর জানতে পারে যে ম্যানেজারই তার বদলে অন্য কাউকে সুপারিশ করেছে। তাই সে ম্যানেজারের কাছে যায়, কিন্তু ম্যানেজার উল্টে ভাস্করের উপর রেগে যায়। আর সে যে টাকা নিয়ে কাস্টমারদের ফর্ম পূরণ করে দেয়, এজন্য সে জিএম কে বলে তার চাকরি কেড়ে নিতে চায়। তখন ভাস্কর তার হাতে পায়ে ধরে মাপ চাইতে থাকে, আর ব্যাংকের সবার রিকোয়েস্টে ম্যানেজার ভাস্করকে ছেড়ে দেয়। এরপর অফিস শেষ করে ভাস্কর সাম্বার সাথে একটি ক্যাফেতে আসলে সেখানে অ্যান্থনি আসে। অ্যান্থনি বলে আজকেই তার টাকা পরিশোধ করার শেষ দিন, না হলে তার জিনিসগুলো নিলামে বিক্রি করে দিবে। তখন ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্থনিকে দেয়। এটি দেখে সাম্বা অনেক শক খেয়ে যায়। ভাস্কর বলে সে ব্যাংকের ভোল্টে জমা দেওয়া টাকা থেকে এই টাকাটি সরিয়েছে। সাম্বা ভয় পাচ্ছিল, কারণ ধরা পড়লে ভাস্করের চাকরি যাওয়ার সাথে সাথে তার জেল জরিমানাও হবে। ভাস্কর বলে তার বাবাকে ডাক্তার দেখাতে হবে, ভাই বোনদের কলেজের ফিস, বাচ্চার স্কুলের ফিস পরিশোধ করতে হবে, কিন্তু তার কাছে বাসা ফেরার মতো ভাড়াটুকু নেই। তাই সে পরিবারের জন্যই এই রিস্কটি নিল। ভাস্কর অ্যান্থনির উপর ভরসা করায় অ্যান্থনি তার বিজনেস সম্পর্কে বলে যে বর্তমানে এই টিভিগুলোর ইন্ডিয়াতে প্রচুর দাম, কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে এই টিভিগুলো খুবই কম দামে পাওয়া যায়। আর ট্যাক্সের কারণে ইন্ডিয়াতে আসলে এইগুলো দ্বিগুণ দাম হয়ে যায়। তাই সে ট্যাক্স ফাঁকি দিতে এগুলোকে স্পেয়ার পার্টস বলে, আর কাস্টম অফিসারকে কিছু টাকা দিয়ে এগুলো বের করে নেয়। এরপর ভাস্কর বাসায় আসে, কিন্তু সাম্বা অ্যান্থনির সাথেই যায়। বাসায় ফিরে ভাস্কর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে থাকে, কিন্তু তারা আসছিল না। তখন ভাস্কর মনে মনে অনেক দুশ্চিন্তা করছিল, তাই তার চোখ লেগে আসে। তখন সুমিতি তাকে জাগিয়ে বলে যে বাইরে সাম্বা ওয়েট করছে। ভাস্কর দৌড়ে বাইরে এসে সাম্বার পাশে অ্যান্থনির মুখে হাসি দেখতে পায়, আর তাকে দেখে ভাস্কর যেন তার প্রাণ ফিরে পায়। অ্যান্থনি টিভি বিক্রি করে 2.5 লাখ টাকা প্রফিট করেছে, তাই সে ভাস্করের 2 লাখ টাকা সহ তাকে 50,000 টাকা দেয়। আর টাকা পেয়েই ভাস্কর প্রথমে পাটেলের কাছ থেকে তার বাইক নিয়ে আসে, আর পরের দিন আগে আগে ব্যাংকে গিয়ে 2 লক্ষ টাকা ভল্টে রেখে দেয়। এরপর এভাবেই ভাস্কর ব্যাংক থেকে টাকা নিয়ে এসে অ্যান্থনির সাথে বিজনেস করতে থাকে। এজন্য সে সপ্তাহের শেষ দিন ব্যাংকের ভল্ট থেকে টাকা সরায়, আর 2 দিন পর ব্যাংক খুললে সে আবার ভল্টে টাকা রেখে দেয়, যার ফলে তাকে কেউ ধরতে পারে না। আর এভাবেই সে অনেক টাকা ইনকাম করে। সে তার ধারের সব টাকা পরিশোধ করে, বাসায় নতুন জিনিসপত্র কিনে। তার এমন উন্নতি দেখে সুমতি তার উপর সন্দেহ করে। ভাস্কর বলে যে সে তার বন্ধু অ্যান্থনির সাথে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছে, আর সে অনেক টাকা প্রফিট করেছে। সুমতি তখন ভাস্করের কথা বিশ্বাস করে নেয়। ভাস্কর সুমতিকে অনেক টাকা দিয়ে নিজের জন্য একটি নেকলেস কিনতে বলে, কিন্তু সুমতি এ টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করতে চায়। তখন তারা ধুমধাম করে কার্তিকের জন্মদিন পালন করে, যা দেখে তাদের আত্মীয়দের গা জ্বলে ওঠে। এই পার্টিতে অ্যান্থনিও এসেছিল। এরপর তারা একসাথে হলে অ্যান্থনি জানায় যে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে, তাই তাকেও তার ছেলের কাছে চলে যেতে হবে। কিন্তু সে তার ছেলের পড়ালেখার পিছনে সব পুঁজি শেষ করেছে, আর এখন সে তার ছেলের বোঝা হতে চায় না। তাই সে যাওয়ার আগে একটি বড় দাও মারতে চায়। তখন সে বলে দুবাই থেকে 3টি ফরেন গাড়ি এসেছে, যা 10 লাখ টাকা হলে তারা পেয়ে যাবে। ইন্ডিয়াতে এই গাড়িগুলোর চাহিদা অনেক, তাই এগুলো তারা কয়েক গুণ বেশি দামে বিক্রি করতে পারবে। অফারটা ভালো হলেও ব্যাংকের ভোল্ট থেকে একসাথে 10 লাখ টাকা সরানো মোটেও সহজ কথা না, তাই ভাস্কর তেমন আগ্রহ দেখায় না। এরপর ভাস্কর নিচে আসলে তার ছেলের কথায় সে ইমোশনাল হয়ে পড়ে, আর ভাবে
যে তার পরিবারকে খুশি করার দায়িত্ব তার। তখন সে অ্যান্থনিকে ফোন দিয়ে ডিলটি করার সিদ্ধান্ত নেয়। শনিবারের দিন ভাস্কর ব্যাংকে এসে অনেক চালাকি ও বুদ্ধি খাটিয়ে ভোল্ট থেকে 10 লাখ টাকা সরিয়ে তা অ্যান্থনিকে দেয়। এরপর তারা গাড়িগুলো নিয়ে কার ডিলারের কাছে আসে বিক্রি করতে, কিন্তু জানতে পারে কোনো কারণে কার ডিলারকে পুলিশ ধরে নিয়ে গেছে। যা শুনে তারা তিনজনই শক খেয়ে যায়। তখন ভাস্কর একটি বুদ্ধি বের করে। সে 3টি গাড়িতে গভর্নমেন্ট নাম্বার প্লেট লাগিয়ে আর 3জন ভিখারিকে নেতা সাজিয়ে ও একটি বার্ড ড্যান্সারকে নায়িকা সাজিয়ে পুলিশদেরকে বোকা বানিয়ে চেকপোস্ট পার করে গোয়া চলে আসে। আর এইখানকার এই সিনটি অনেক মাইন্ড ব্লোয়িং ছিল। এরপর তারা গাড়ি 3টি সেল করে কয়েক গুণ প্রফিট করে। আর অ্যান্থনি সরাসরি এয়ারপোর্টে আসে আমেরিকাতে চলে যাওয়ার জন্য। আর তাদের 3জনের এই জার্নিটা এখানেই শেষ হয়। এরপরের দিন ভাস্কর টাকাগুলো রাখতে ব্যাংকে আসলে সে অনেক বড় ঝটকা খায়। সে ব্যাংকে অনেক পুলিশ দেখতে পায়। সে ভয়ে ভয়ে ব্যাংকে ঢুকে জানতে পারে যে ম্যানেজার ও এজিএম কাস্টমারদের লোন দিয়ে মোটা টাকা কমিশন নিত, তাই পুলিশ তাদের ধরতে এসেছে। এর একটু পরেই জিএম ভাস্করের সুটকেস দেখে ফেলে, যার মধ্যে ওই টাকাগুলি ছিল। জিএম ভাস্করের উপর সন্দেহ করে, তাই সে সুটকেসটি খুলতে বলে আর ভোল্ট ম্যানেজারকে ভোল্ট থেকে বের করা টাকার অ্যামাউন্ট চেক করতে বলে। এরপর ভাস্কর সুটকেসটি খুললে আমরা চমকে যাই, কারণ সেখানে কোনো টাকাই ছিল না। তখন আমরা দেখতে পাই যে ভাস্কর খুব দ্রুততার সাথে টাকাগুলো ভোল্ট থেকে আনা টাকার সাথে মিলিয়ে দেয়। এরপর ভাস্কর সাম্বাকে বলে যে সে আর এই কাজ করবে না, কিন্তু সাম্বা তার চাকরি ছেড়ে এ কাজেই লেগে যায়। এখন ভাস্করের কাছে 6 লাখ টাকা জমেছিল, কিন্তু সে তার ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই 6 লাখ টাকা দিয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। এখন ভাস্কর যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই চলে আসে, কিন্তু তার ভাগ্য খুলে যায়। তার আগের রেকর্ড ভালো হয়, চেয়ারম্যান তাকে এজিএম বানিয়ে দেয়, যার স্যালারি ছিল 19,500। এটি শুনে ভাস্কর তো আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান ভাস্করের কাছে জানতে চায় যে তার আর কিছু চার আছে কিনা। তখন ভাস্কর তার পছন্দের মারুতি গাড়িটি চায়। এরপর ভাস্কর এই মারুতি গাড়ি করে তার বাসায় আসে। আর এখানেই কাহিনী আবার বর্তমানে চলে আসে, যেখানে সিবিআই অফিসাররা দেখতে পায় যে ভাস্করের মতো একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ির অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে, যা দেখে তাদের তো হুশ উড়ে যায়। তখন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে চেয়ারম্যান ভাস্করকে তাদের একজন স্পেশাল ক্লায়েন্টের বিশেষ খেয়াল রাখতে বলে, যার নাম হর্ষা। এর পরের দিন হর্ষার একজন লোক ভাস্করের কাছে আসে কাটারি ব্যাংকের কিছু বিয়ার নিয়ে। এখন ব্যাংক থেকে টাকা লোন নেয়, কিন্তু তা সরাসরি নিতে পারে না। তাই মাগধা ব্যাংক একজন ব্রোকার অর্থাৎ হর্ষার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর হাসটা এই টাকা কাটারি ব্যাংকে দেয়। আবার লোন পরিশোধ করার সময় কাটারি ব্যাংক হাসটার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, হাসটা আবার মাগধা ব্যাংকে এই টাকা পরিশোধ করে দেয়। আর এই প্রসেসকে বিয়ার বলে। আর হর্ষা মাগধা ব্যাংক ও কাটারি ব্যাংকের মধ্যে বিয়ারের কাজ করে কিছু পার্সেন্টেজ পায়। এখানে সুরেশ জানায় যে কাটারি ব্যাংকের লোন পরিশোধ করতে 2 সপ্তাহের বেশি সময় লাগতে পারে, আর ভাস্কর যাতে তা একটু ম্যানেজ করে নেয় এজন্য সে ভাস্করকে একটি দামি ঘড়ি গিফট করে। কিন্তু ভাস্কর গিফট না নিয়ে সময় মতো টাকা পরিশোধ করতে বলে। এর কিছুদিন পরে ভাস্কর হর্ষা ও তার কোম্পানি গ্লোরি হাইয়ের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখছিল, যেখানে সে কোটি কোটি টাকার ট্রানজাকশন দেখতে পায়। কিন্তু হর্ষা টাকাগুলি কাটারি ব্যাংকে না দিয়ে তার কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল। আবার হর্ষা কাটারি ব্যাংক থেকেও বিয়ার নিচ্ছিল। তাই ভাস্কর বুঝতেই পারছিল না যে হর্ষা এত টাকা দিয়ে কি করে। তাই সে খোঁজ নিতে কাটারি ব্যাংকে যায়, আর সে বুঝতে পারে যে ব্যাংকের সবাই টাকা খেয়েছে, তাই তারা কিছু লুকাচ্ছে। এরপর সে আরো তদন্ত করে জানতে পারে যে হর্ষা বিয়ারের নামে নিজেই টাকা নেয়। এরপর সে শেয়ার মার্কেট থেকে কম দামে অনেক শেয়ার কিনে, আর তার লোকদের দিয়ে এই শেয়ারগুলোকেই আবার বেশি দামে কিনে দাম বাড়িয়ে দেয়। এরপর এক সময় সে শেয়ারগুলো বিক্রি করে দেয়, আর এভাবেই হাসটা 3-4 সপ্তাহে দ্বিগুণ লাভ করে। এখন ভাস্কর এই সব কিছু চেয়ারম্যানকে বলতে চায়, কিন্তু এতে তার কোনো লাভ হতো না। তাই সে হর্ষার লোকের সাথে একটি ডিল করে যে এরপর থেকে প্রতি বিয়ারে তাকে 1% দিতে হবে, আর তারা কবে শেয়ার কিনবে আর বিক্রি করবে তার ইনফরমেশন তাকে আগেই দিতে হবে। এরপর যখন হর্ষা ব্যাংক থেকে বিয়ার নেয় তখন তার 1% ভাস্করকে দেয়। ভাস্কর পুরো 25 লাখ টাকা পায়, কিন্তু তা ব্ল্যাক মানি ছিল। তাই সে অ্যান্থনির বিশ্বস্ত আনোয়ার নামের একজনের কাছে যায়, যে দেখতে ছোট হলো মানি লন্ডারিং এ
এক্সপার্ট ছিল। তখন ভাস্কর আনোয়ারের মাধ্যমে লটারি কোম্পানিকে কিছু কমিশন দিয়ে উইনিং টিকিট নিয়ে নেয় আর লটারি জেতার নাম করে সে এই টাকাগুলো বৈধ করে ফেলে। এরপর সে এই টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর সে যেহেতু জানতো যে কোন শেয়ারটি কিনতে হবে আর কখন তা বিক্রি করতে হবে, তাই সে একবারে 70 লাখ টাকা লাভ করে। কিন্তু সে একদিনেই 69 লাখ টাকা খরচ করে ফেলেছিল, কারণ তার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছিল। তাই তারা বিয়ের গয়না কিনতে একটি বড় দোকানে আসে, কিন্তু তাদের পোশাক দেখে তাদেরকে কেউ সম্মান করছিল না, যা ভাস্করের ইগোতে গিয়ে লাগে। তখন সে দোকান থেকে চলে যায়। এরপর সে তাদের সবার জন্য দামি পোশাক কেনে আর একটি দামি গাড়ি কিনে আবারও এই দোকানে আসে। এরপর সে দোকানের সবকিছুই কিনে ফেলে। আর যে লোকগুলোই তাদের সম্মান দেয়নি, ছোট করে দেখেছিল, তারাই এখন ভাস্করের সামনে মাথা নত করছে। এরপর ভাস্কর আরো বিয়ারের টাকা পায়, কিন্তু একসাথে এত লটারি জিতলে সন্দেহ হবে। তাই সে সুমতিকে একটি ফুড বিজনেস খুলে দেয় আর সুমতিকে না জানিয়ে এর ফেক ডকুমেন্ট বানিয়ে এক্সপোর্টের নামে টাকাগুলো বৈধ করতে থাকে। আর এভাবেই ভাস্কর বিয়ার ও শেয়ার মার্কেট থেকে অনেক টাকার মালিক হয়ে যায় আর আনোয়ারকে তার অ্যাকাউন্টেন্ট রেখে দেয়। কিন্তু টাকা আসার সাথে সাথে ভাস্করের মধ্যে অনেক পরিবর্তন আসে। সে অতিরিক্ত মদ খেতে শুরু করে, নিজেকে বড়লোক প্রমাণ করতে গিয়ে অন্যদের সাথে বাজে ব্যবহার করে। ভাস্করের এতটাই টাকার গরম হয় যে সে তার গাড়ির পার্কিং এর জন্য সমস্ত দোকান ও বাসাতে টাকা দেয়। আর একদিন পাটেল কিছু বলায় সে পাটেলের বাইক ভেঙে ফেলে। আর তার এমন পরিবর্তন দেখে সুমতিও অনেক কষ্ট পায়। ভাস্কর এখন ইন্ডিয়ার শীর্ষ ধনীদের মধ্যে একজন ছিল, তাই সে তার কলিগদেরও ছোট করে কথা বলে। কিন্তু ভাস্করের আচরণের এই পরিবর্তন খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়ে যখন সে একটি বড় স্ক্যামের কথা জানতে পারে। হার্ষা আসলে কাটারি ব্যাংকের ফেক ডকুমেন্ট বানিয়ে 10-20 কোটি টাকা করে 100 কোটি টাকার উপরে ঋণ নিয়েছে, কিন্তু পরিশোধ করেনি, যার ব্যাপারে কাটারি ব্যাংকের ম্যানেজারও কিছুই জানতো না। এখন যদি এটি সামনে আসে তাহলে তাদের দুজনেরই জেল জরিমানা হবে। তাই সে ভাস্করকে সম্পূর্ণ টাকা পরিশোধ না করা পর্যন্ত নতুন বিয়ার দিতে নিষেধ করে। কিন্তু অতিরিক্ত ভয় আর টেনশনে ম্যানেজার হার্ট অ্যাটাক করে মারা যায়। এখানে ভাস্কর সুরেশের উপর অনেক রাগারাগি করে আর বলে যতক্ষণ পর্যন্ত না আগের 100 কোটি টাকা পরিশোধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নতুন বিয়ার পাস হবে না, আর এটি তোমার বসকেও বলে দিও। এরপর রাতে ভাস্কর খবর পায় যে সাম্বাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখন ভাস্কর পুলিশকে টাকা দিয়ে সাম্বাকে ছাড়িয়ে জানতে পারে সাম্বাকে তার সাথীরা ধোকা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আর এখন সে পথের ফকির। এদিকে ভাস্করের শালা রিয়েল এস্টেটে লস করে ভাস্করের কাছে সাহায্য চাচ্ছিল। আর এই নিয়ে সুমতির সাথে তার মায়ের ঝগড়া হয়, যেখানে তার মা তাকে খোঁটা দেয় যে তার আইডিয়ার কারণে সুমতি তার ফুড বিজনেস দাঁড় করাতে পেরেছে। তখন সুমতি অভিমান করে তার দোকান ভেঙে ফেলে আর সে ভাস্করের উপরও অভিমান করে যে টাকা হয় ভাস্কর একদমই বদলে গেছে আর সে এই নতুন ভাস্করকে একদমই নিতে পারছে না। এদিকে ভাস্করের বাবা, যে কিনা তার বিজনেসে ধোঁকা খাওয়ার পর এত বছর পর্যন্ত একটিও কথা বলেনি, সে আজকে ভাস্করের সাথে কথা বলে। আসলে সে বুঝতে পেরেছে যে ভাস্কর অসৎ পথে টাকা ইনকাম করছে। তাই সে ভাস্করকে অনেক বোঝায় যে এক সময় টাকা কামানো তার প্রয়োজন ছিল, কিন্তু এখন তা তোমার নেশা হয়ে গেছে। আর সুমতিও জানতে পারে যে ভাস্কর তার ফুড বিজনেসের আড়ালে মানি লন্ডারিং করছিল, তাই সে ভাস্করের উপর অভিমান করে বসে। এখন এসবের পর ভাস্কর বুঝতে পারে এখন তার সবকিছু বন্ধ করা উচিত। সে আবারও আগের সেই ভাস্করের মতো হয়ে যায়। সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চায়, এমনকি সে পাটেলকেও সরি বলে তাকে নতুন বাইক গিফট করে আর তার পছন্দের মারুতি গাড়িটিও তার কলিগকে দিয়ে দেয়। তার ভাইকে লন্ডনে বাড়ি কিনে সেটেল হওয়ার জন্য অনেক টাকা পাঠায় আর তাদের বাড়িটি তার বোনের নামে করে দেয়। সে তার শালাকেও 50 লাখ টাকা দিয়ে হেল্প করে আর তার লাভের 10% সাম্বাকে দিতে বলে। এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে, ফলে সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়। কিন্তু এদিকে আর বিয়ার পাস না করায় জিএম তাকে বেশি কথা শোনায়, তাই ভাস্কর তার রেজিগনেশন লেটার দিয়ে ব্যাংকের চাকরিটি ছেড়ে দেয়। এর কিছুদিন পর ভাস্কর ফোন পায় যে নেক্সট উইকে মাগধা ব্যাংকে আরবিআই এর ইন্সপেকশন হবে।
কিন্তু তার পরের দিন সকালে সিবিআই লাক্সমান ভাস্করকে ধরে নিয়ে আসে। লাক্সমান ভাস্করকে বলে যে তুমি তোমার অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুবই চালাকির সাথে মেনটেন করেছো, কিন্তু আমি চাইলেই তোমাকে ফাঁসিয়ে দিতে পারি। আইটি সেক্টরের ইডিটে তোমার নামে ফলস ইনফরমেশন দিলে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তখন তুমি আর মিসেস সুমতি ইডি ডিপার্টমেন্টে চক্কর কাটতে কাটতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু 1 টাকাও পাবে না। আর এই কথা শুনে ভাস্কর ঘাবড়ে গেলে লাক্সমান তাকে একটি অফার দেয়। ভাস্কর যদি বাঁচতে চায় তাহলে যেন সে তার 100 কোটি টাকা হাসটার অ্যাকাউন্টে দিয়ে দেয়। হাসটা আবার তা ব্যাংকে দিয়ে দিবে, আর ব্যাংকের টাকা ব্যাংকে থাকায় ভাস্করও এই স্ক্যাম থেকে বেঁচে যাবে। ভাস্কর বুঝতে পারে যে লাক্সমান এই স্ক্যামের সাথে জড়িত। এরপর ভাস্কর জিএম ও চেয়ারম্যানকেও দেখতে পায়। তারা ভাস্করকে চেকে সাইন করতে বললে। তখন ভাস্কর চেকে সাইন করে হাসি মুখে বেরিয়ে যায়। এরা ভাবছিল ভাস্করের গল্পটি বুঝি এখানেই শেষ। এখন আপনারাও যদি ভাবেন যে ভাস্কর আবার নিঃস্ব হয়ে গেছে, তাহলে ভুল করছেন, কারণ আসল ধামাকা এখনো বাকি রয়েছে। যখন তারা ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায়, তখন জানতে পারে যে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। আসলে কম্পিউটারে এখনো আপডেট না হওয়ায় ভাস্করের অ্যাকাউন্টে এখনো 100 কোটি টাকা দেখাচ্ছিল। এখন তো তাদের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা খুঁজতে থাকে ভাস্কর এখন কোথায় আছে। তখন আমরা দেখতে পাই যে ভাস্কর তার পরিবার সহ আমেরিকায় যাচ্ছে। আর আমরা ভাস্করের আরেকটি দুর্দান্ত মাস্টার প্ল্যান দেখতে পাই। আসলে ভাস্কর বুঝতে পেরেছিল যে সে বাজেভাবে ফেসে গেছে, তাই সে তার বাবার পরামর্শে এই দেশ ছাড়ার জন্য একজন ব্রোকারের কাছে গিয়ে 1 কোটি টাকা ইনভেস্ট করে আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নেয়, আর অ্যান্থনির সাহায্যে আমেরিকাতে একটি হোটেল কিনে। কিন্তু ভাস্কর আরো একটি ধামাকা করে যে সে রিজার্ভ ব্যাংকে গিয়ে মাগধা ব্যাংকে হওয়া স্ক্যামের কথা জানিয়ে দেয়। আর একদিন হঠাৎ করে আরবিআই এসে ব্যাংকের 100 কোটি টাকার স্ক্যাম ধরে ফেলে, যেখানে হাসটার নাম সামনে আসে। আর এই স্ক্যামের সাথে জড়িত থাকায় জিএম, চেয়ারম্যান ও লাক্সমানকেও অ্যারেস্ট করা হয়। আর এদের সবার ঘন্টা বাজিয়ে ভাস্কর আমেরিকাতে তার হোটেলের বিজনেস শুরু করে। সে তার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর সেই সাথে লাকি ভাস্কর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।